নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। অনেকে বলছেন যে পরিবর্তনের বাংলায় রবীন্দ্রনাথের এই গান শুধু যে ট্রাফিক সিগন্যালে বাজছে তা নয়, একেবারে প্রশাসনের অন্দরমহলে ক্ষমতার অলিন্দেও এই গান অন্য অর্থে ব্যবহৃত হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিই, লালবাতির রোশনাই, নিজস্ব কেবিন, টেলিফোন, গাড়ির তেল, আত্মসহায়ক, ব্যক্তিগত সচিব, ব্যক্তিগত সহায়ক, মায় আর্দালি অবধি সরকারি খরচে মানে আমার আপনার করের টাকায় এরাই রাজ্যের ২৬ জন পরিষদীয় সচিব। আজ কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায় মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই পরিষদীয় সচিব আইনকে অসাংবিধানিক ঘোষণা করলেন। তাই নিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান। আজকের বিষয় খারিজ হলো পাইয়ে দেওয়ার রাজনীতি, কলকাতা হাইকোর্টের রায়ে পদ হারালেন পরিষদীয় সচিবরা। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন আইনজীবী এবং কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, আছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, অন্যদিকে সব্যসাচী চট্টোপাধ্যায়, সেই আইনজীবী যিনি এই মামলা করেছিলেন, এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর সঙ্গে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো। কিন্তু সবার আগে দেখব আজকে কলকাতা হাইকোর্টে মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ ঠিক কি বললেন। পাইয়ে দেওয়ার রাজনীতিতে থাকা তৃণমূল সরকারের তৈরি পরিষদীয় সচিব আইন অবৈধ, অসাংবিধানিক। সোমবার এমনই রায় দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে আদালত বাতিল করে দিল ২০১৩ সালে তৈরি এই আইনকে। ফলে বাতিল হয়ে গেল পরিষদীয় সচিব পদ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি আইন বাতিলের সময় প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর মন্তব্য করেন, পরিষদীয় সচিব আইন সংবিধান বিরোধী। পরিষদীয় সচিবের নাম করে প্রকারান্তরে এদের মন্ত্রী করা হচ্ছে। বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই ২০১৩ সালে পরিষদীয় সচিব আইন প্রণয়ন করে রাজ্য সরকার। বলা হয়, মন্ত্রীদের সঙ্গে সমন্বয় তৈরি করবেন এই পরিষদীয় সচিব তথা বিধায়কেরা। আইন প্রণয়নের পরই তার সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন বিশাখ ভট্টাচার্য এবং পুষ্পল চক্রবর্তী নামে দুই ব্যক্তি। আবেদনে তারা অভিযোগ করেন, তৃণমূল বিধায়কদের নানাবিধ সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই পদ সৃষ্টি করা হয়েছে। একই সঙ্গে তাদের বক্তব্য, ২০০৩ সালে সংশোধন করা হয় সংবিধানের ১৬৪-এর ১-এর এ ধারা। সংশোধিত এই ধারা অনুযায়ী কোনো রাজ্যের মন্ত্রিসভার বহর সেই রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার ১৫% বেশি হতে পারবে না। ২০১৩ এই আইনে বলা হয়, একজন পরিষদীয় সচিবের পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমতুল। শুধু তাই নয়, তিনি বেতন এবং ভাতাও পাবেন প্রতিমন্ত্রীর মতোই। এর পরিপ্রেক্ষিতেই মামলাকারীদের অভিযোগ, রাজ্য সরকারের এই আইন সংবিধানের ১৬৪-এর ১-এর এ ধারার পরিপন্থী। কারণ মন্ত্রী এবং পরিষদীয় সচিব মিলিয়ে সংখ্যাটা বিধানসভার সদস্য সংখ্যার ১৫% থেকে অনেক বেশি। পাশাপাশি তাদের দাবি, সপ্তম তফসিল অনুযায়ী যে বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্যের হাতে রয়েছে তার মধ্যে পরিষদীয় সচিব তৈরির আইন পড়ে না। পাল্টা সওয়ালে রাজ্য সরকারের তরফে বলা হয়, পরিষদীয় সচিবদের নিয়ন্ত্রণের ক্ষমতা মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। মুখ্যমন্ত্রী চাইলে এদের ক্ষমতা কেড়েও নিতে পারেন। যদিও শেষমেশ ধোপে টেকেনি রাজ্যের সওয়াল। অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দিয়ে আইন খারিজ করে দেয় আদালত। নবান্নের নথি বলছে, বর্তমানে ২৬ জন পরিষদীয় সচিব রয়েছেন। এদের মধ্যে রয়েছেন বীরভূমের তৃণমূলের অন্যতম সম্পদ লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম, তৃণমূলের প্রভাবশালী চিকিৎসক নেতা নির্মল মাঝি, সমাজবাদী পার্টি থেকে তৃণমূলে যাওয়া মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক চাঁদ মোহাম্মদ, হুগলির জেলা সভাপতি তথা সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলির ধনেখালির বিতর্কিত বিধায়ক অসীমা পাত্র, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি, উত্তর ২৪ পরগনার বরানগরের বিধায়ক তাপস রায়, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শিলভদ্র দত্ত পরিষদীয় সচিব ছিলেন। কিন্তু মুকুল রায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জল্পনার মধ্যেই শিলভদ্রকে সরিয়ে দেন মমতা। এবার হাইকোর্টের রায়ের ফলে প্রশ্নের মুখে পড়ে গেল বাকি পরিষদীয় সচিবদের ভাগ্য। সৌভিক মজুমদার ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা। অরুণাবদা, এই নিয়োগ এবং তার কোর্টের খারিজ করে দেওয়া তো নতুন নয়। ২০০৫-এ হিমাচল প্রদেশ সরকারের সঙ্গে এটা হয়েছে, ২০০৯-এ গোয়া সরকার করেছিল, মুম্বাইয়ের পানাজি বেঞ্চ তাই করেছে। এই বছরই ১লা মে ২০১৫, এই বছর কল্যাণজ্যোতি সেনগুপ্ত তেলেঙ্গানা সরকার করেছিল, তার ডিভিশন বেঞ্চ এই খারিজ করে দিয়েছে। আমি বলছি, এইটা রাজ্য সরকার গেল কেন? রাজ্য সরকার তো পশ্চিমবঙ্গ সরকার ২০১৩-তে করেছে, মানে এই গোয়া তারপরে হিমাচল প্রদেশে সব কিছুর পরে। সব যুক্তি মানে শোনো, লোটো মারো খাও, এই হচ্ছে প্রিন্সিপাল। কাল কি হবে জানি না। সে উইল ডিউরেন্ট মারাত্মক একটি কথা বলেছেন যে ইনসিকিউরিটি ইজ দি মাদার অফ গ্রিড। কাল কি হবে ভাই জানি না, আর যা পারো খেয়ে নাও, যা পারো খেয়ে নাও। এবং প্রত্যেকটা এই যে দেখবে, এই যে আজকে যেটা হয়েছে, আমি একটু এগিয়ে দিই তোমাকে, তো সবাই জানে এই যে যেটা হলো অসাংবিধানিক করা হলো, টাকাটা তো ফেরত দিতে হবে ভাই। অসাংবাদিক মানে 1950 থেকে যে আইন
সেখানেই অসাংবিধানিক, এখানে আজ থেকে অসাংবিধানিক না, এটা একদম আনকনস্টিটিউশনাল গোড়া থেকে। রাজ্যে খারিজ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা টাকা ফেরত দিতে হবে, এরপর আমরা মামলাটা করব। টাকা কে দিয়েছে, এটা কারো পকেট থেকে না, সরকারের টাকা। পরিষদীয় সচিব যে খেয়েছে তাদের ফেরত দিতে হবে। আপনারা মামলা করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। করব, এখনো তো সবাই এখনো অর্ডারটা পুরো পায়নি। দুই হলো একটা পিকিউলিয়ার জিনিস, খুব দুঃখের সঙ্গে বলছি, যে লেজিসলেটিভ রায়টা হলো যে যে কি কি কথাটা বললো, রিপাগনেন্ট, মানে সংবিধান বিরোধী, রিপাগনেন্ট টু দি কনস্টিটিউশন বিরোধী। আবার যিনি জজ আর কি আরেকজন, তিনি একটু লাস্টে গুজে দিলেন যে না, রিপাগনেন্ট হলেও লেজিসলেটিভ কম্পিটেন্স আছে। আচ্ছা বলো তো, তোমার অসাংবিধানিক হলে কোনো লেজিসলেচারের ক্ষমতা আছে তার উপর আইন করা? উত্তর হলো না, একটু গুজে দিল, স্বাভাবিক, সেটা পরের ব্যাপার। যিনি সারদা মামলার ওই এসআইটি করেছিলেন তিনি একটু ঢুকিয়ে দিলেন 4 লাইন, তাতে কিছু এসে যায় না, কিছু এসে যায় না। এখন যে জায়গাটা হচ্ছে যে বিটুইন দি এক্সিকিউটিভ, যেটা বললেন, এক্সিকিউটিভ অ্যান্ড দি মিনিস্টার ইয়ে রাখবে, মানে সমন্বয়। সমন্বয় কেউ বেচারাম মান্না বুঝি সমন্বয়, বেচারাম মান্নাকে ওই নন্দীগ্রামের মহিলা সমন্বয় করবে এক্সিকিউটিভদের সঙ্গে, যিনি কি কি না, সমন্বয়ের কোনো প্রতিফলন এই রাজ্যে পড়েছে? আমি অত সব বলতে পারি না ভাই, সহজ কথা। বেচারাম মান্না কি বললো এক্সিকিউটিভ বুঝবে না, তা সেটা সমন্বয় করবে বিবি নাকি বিবি, সে গিয়ে ভাই পাইয়ে দেবার রাজনীতি। এটা তুমি প্রথমে বললে, যা পারো খেয়ে নাও, যাও নাও খেয়ে নাও, এই বেলা খেয়ে নাও, আর পাবে না। হ্যাঁ, সুতরাং এর ওপর তো চলতে পারে না। নির্মল মাঝিকে আমাদের কলেজ লাইফে বললাম 2টো করে ওষুধ দিত, মানে আমায় প্রেসক্রাইব করলে আগে বলতো নির্মল মাঝি খেয়ে নে, তুই আগে বেঁচে আয়, তারপর আমি খাবো ওষুধ। সেও পরিষদীয় সচিব, কোথায় সময় পাচ্ছে? এই নির্মল মাঝি সে ডাক্তারদের, আজ আনন্দবাজার পত্রিকার আমাদের টেলিগ্রাফ, এখানে সে এক গাদা জায়গায় আছে। এগুলো পাইয়ে দেবার রাজনীতি, আর কিচ্ছু না। এই তুমি তপন দাশগুপ্ত, তপন দাস কি পরিষদীয় কাজ করবে? কদিন এসেছে। সবচেয়ে বড় জিনিস হলো এরা এতদিন কাজটা করলে তো কিছু কাগজে কলমে থাকবে, যে মন্ত্রী বলেছে, মন্ত্রীর ভাষাটা আপনি বুঝতে পারছেন না, এক্সিকিউটিভকে বললো, আপনি আইএএস, আর এরা পড়াশোনা নয়, ক্লাস 8 আছে অনেকে, তো এই আসলে উনি এই বলতে চেয়েছেন, সেরকম কোনো রেকর্ড আছে? টোটালটাই মেরে খাও, লোটো মারো খাও। আমি এক্স্যাক্টলি অরুণবদার এই কথাটাই আমার প্রশ্ন ছিল, যে কোথায় এই রাজ্য যে চলছে, নাগরিকরা কেউ কোনো প্রতিফলন দেখাতে পারেন এই পরিষদীয় সচিবদের কাজে? আসুন আমরা দ্রুত একবার দেখে নিই যে এই কাজের কাগজে কলমে যে কাজ বলা হচ্ছে সমন্বয় সাধন, কোন সমন্বয় সাধন এবং কোন রাজনৈতিক উদ্দেশ্য সাধন, দেখুন। পরিষদীয় সচিব নামে সচিব হলেও ধারে ভারে একেবারে প্রতিমন্ত্রীর মতোই, নিজস্ব কেবিন, লালবাতির গাড়ি। কে বলে তারা মন্ত্রী নন? শুধু কি তাই, প্রতিমন্ত্রীদের মতোই তাদের মাসিক বেতন প্রায় 7,500 টাকা, দৈনিক ভাতা 1000 টাকা। এছাড়াও সুবিধার তালিকায় রয়েছে গ্যাসের খরচ, টেলিফোন, বিদ্যুতের বিল, বিমান ও ট্রেন ভাড়া এবং খবরের কাগজের বিল। শুধু কি এই, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি পরিষদীয় সচিব পিছু রয়েছেন একজন করে ব্যক্তিগত সচিব, ব্যক্তিগত সহায়ক, আপ্ত সহায়ক এবং 2 জন করে অ্যাটেন্ডেন্ট। এক কথায় রাজস্ব যোগ্য আর কি। নবাবী কায়দায় রাজ্য শাসন করার অন্যতম নিদর্শন, যা হাইকোর্টে আবার রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করালো। এ তো গেল সুযোগ সুবিধার কথা। আর কাজ, আইন তৈরির সময় বলা হয় কোনো ফাইলে সই করার অধিকার না থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন পরিষদীয় সচিবরা। জেলা শাসকদের সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক করতে হবে তাদের। বকেয়া প্রকল্পগুলির কাজ অগ্রাধিকার দিয়ে শেষ করার দায়িত্বভারও থাকবে তাদের হাতে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় ভিন্ন ছবি। বহু ক্ষেত্রেই অভিযোগ ওঠে, পদে থাকলেও কাজের বেলায় বিশেষ দেখা মেলে না পরিষদীয় সচিবদের। কখনো আবার মন্ত্রীর বিরুদ্ধেই ওঠে পরিষদীয় সচিবের সঙ্গে অসহযোগিতার অভিযোগ। এটা মাথা ভারী প্রশাসন হয়েছে এবং মন্ত্রীদের পেছনে খবর নেওয়ার জন্য সচিবদের লাগিয়ে দেওয়া হয়েছে। মহামান্য আদালতের রায়ে মন্ত্রীরা অন্তত হাত ছেড়ে বাঁচবেন। সমস্যা বাড়ে বিতর্ক, কিন্তু পরিষদীয় সচিব পদ বহাল রাখতে অনড় থাকে রাজ্য সরকার। বিরোধীদের বক্তব্য, হবে নাই বা কেন, দলের অন্তর্দ্বন্দ্ব ঠেকাতে এটাই তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র। গুরুত্বপূর্ণ নেতাদের মন্ত্রী করা গেল, আর যারা গুরুত্বের নিরিখে প্রথম সারির নন অথচ সংগঠনের কাজে তাদের দরকার, পরিষদীয় সচিব করে তাদের ক্ষোভ নিরসন করা গেল। হোক না খরচ, টাকা তো আসবে জনগণের কর থেকে। আমাদের পয়সায় যে গাড়িগুলো কেনা হয়েছে সে গাড়িগুলো এখন ওদের কাছ থেকে নিয়ে নেওয়া হোক। ওদের যে তেল খরচা হচ্ছে, মন্ত্রীর মতো আর হাতি পোষার জন্য যে খরচা হচ্ছে, সেগুলো অবিলম্বে বন্ধ করা হোক।
বিরোধীদের দাবি মনিরুল ইসলামদের মতো বিধায়করা যাদের নামে খুনের অভিযোগ রয়েছে তাদের পরিষদীয় সচিবের মতো সাংবিধানিক পদে বসিয়ে সুকৌশলে তাদের রক্ষা কবচ তৈরি করা হয়েছে, যদিও শেষমেশ সবই ভেস্তে গেল হাইকোর্টের রায়ে। এবিপি আনন্দ। আমি সরাসরি একবার চলে যাব বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী, আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বিকাশবাবু, আজকে যে আর্গুমেন্টটা বারবার এই সওয়াল জবাব চলাকালীন এসছে যে 15% বেশি বিধানসভার সদস্য সংখ্যার মন্ত্রী করা যায় না, অথচ রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেয়া হচ্ছে। অলরেডি আমরা জানি এ রাজ্যের ছোট মন্ত্রিসভা করার প্রতিশ্রুতি যারা দিয়েছিলেন তারা কার্যত সেই ডিজিটটা 44 জন মন্ত্রী ইতিমধ্যেই এ রাজ্যের আছেন, 26 জন পরিষদীয় সচিব। আজকে অসাংবিধানিক বললেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কি বলবেন এই রায় নিয়ে? দেখুন, আমার সওয়ালের সময় আমি এই বিষয়টাই বিশেষ করে গুরুত্ব দিয়েছিলাম যে সংবিধান যখন একটি মন্ত্রিসভার আয়তন নির্দিষ্ট করে দিয়েছে, কোনো রাজ্য সরকারের অধিকার নেই সেই সাংবিধানিক নির্দেশকে অমান্য করে বৃহত্তর মন্ত্রিসভা করবার। এই বৃহত্তর মন্ত্রিসভা করবার অজুহাত হিসেবে তারা এই পার্লামেন্টের সেক্রেটারির পদ তৈরি করলেন। যেই তারাই আইন করলেন, আমরা আইনটাকে চ্যালেঞ্জ করলাম, বললাম এটাও অসাংবিধানিক। বিপদ হচ্ছে যারা আইন তৈরি করেছিলেন তারা ভেবেছেন ওই গোয়া এবং সিমলার হিমাচল প্রদেশের রায়ে বিচারকেরা বলেছিলেন যে প্রশাসনিক নির্দেশে এই পার্লামেন্টের সেক্রেটারি পদ তৈরি করা যায় না। ওরা মনে করলেন যে প্রশাসনের নির্দেশে তৈরি করা যায় না, অতএব আইন করে তৈরি করা যায়। এই যে একটা ফান্ডামেন্টাল মিস্টেক ওরা করলেন, কেন আইন যা করা যায় না প্রশাসনিক নির্দেশেও তা করা যায় না। আমরা সেটা হাইকোর্টের কাছে সাংবিধানিক দিক থেকে সংবিধানের ক্ষমতা অনুযায়ী, আইন তৈরি করার ক্ষমতা অনুযায়ী, লেজিসলেটিভ কম্পিটেন্স যাকে বলা হয় পরিভাষায়, সেখান থেকে আক্রমণ করে দেখালাম যে রাজ্য বিধানসভার কোনো সাংবিধানিক অধিকার নেই এই নতুন পার্লামেন্টারি সেক্রেটারি পদ তৈরি করার, যার উদ্দেশ্য হচ্ছে যে অধিক মন্ত্রী তৈরি করো। দীর্ঘদিন সওয়াল হয়েছে, এই দীর্ঘদিন সওয়াল হওয়ার পর শেষ পর্যন্ত আদালত আজকে রায় দিয়ে ঘোষণা করেছেন আমাদের যে যুক্তি আমরা আদালতের কাছে খাড়া করেছিলাম প্রত্যেকটি গ্রহণযোগ্য যুক্তি, এবং বিধানসভার কোনো সাংবিধানিক অধিকার নেই, পরিভাষায় লেজিসলেটিভ কম্পিটেন্স নেই ওই আইন তৈরি করার, অতএব আইনটা সংবিধান বিরোধী। এই কারণেও, এবং সংবিধানের 164(1) যা সংবিধান সংশোধন করে আনা হয়েছিল, উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল যে জনগণের পয়সা এইভাবে বৃহৎ মন্ত্রিসভা করে অপব্যয় করা চলবে না। পাবলিক মানি খরচ করতে হবে। বিকাশ দা, আমি অরুণাব কথা বলছি। একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। আজকে দ্বিতীয় বিচারপতি বলেছেন although it is repugnant but legislature had competence to do so. লেজিসলেটিভ কম্পিটেন্সই করেনি, এর আমি মানে বুঝলাম না। সংবিধান বিরোধী কিন্তু লেজিসলেচারের ক্ষমতা আছে আইন করার, এটা কি ব্যাপারটা বুঝলাম না। একটা সাইড কমেন্ট হয়েছে। আমার খুব আমার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই মন্তব্যটাও স্ববিরোধী এবং সংবিধান বিরোধী। যাই হোক, সামগ্রিক রায় হচ্ছে যে লেজিসলেটিভ কম্পিটেন্স নেই আইন তৈরি করার, এবং এইভাবে আইন তৈরি করে সংবিধানের 164(1) ধারা, আমি সওয়ালে বলেছিলাম দিস ইজ ফ্রড অন কনস্টিটিউশন। এই সংবিধানের উপর এইরকম বাংলা ভাষায় বলা যায় ধর্ষণ একটি রাজ্য বিধানসভা করতে পারেন না। আমি খুশি আজকে আমাদের প্রত্যেকটা রায়, প্রত্যেকটা সওয়াল আদালত গ্রহণ করেছে। আমার জুনিয়র্স মোহাম্মদ শামীম সহ সকলের সঙ্গে আমি খুব কৃতজ্ঞ, তারা আমাকে খুব ভালো সাহায্য করেছেন এই মামলা করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমি সব্যসাচী বাবুর কাছে আসবো। সব্যসাচী বাবুর পাশাপাশি আরেকটা, জনগণের হার্ড আর্ন মানি, করের টাকার বেহিসেবি খরচ, এবং এইভাবে পরিষদীয় সচিব 26 জনের পদ সৃষ্টি। অরুণাব বাবুরা বলছেন যে মামলা করবেন, কি মনে হয়? ওই করবে, অবশ্যই এটা মামলা করার জায়গা, কারণ যেভাবে সংবিধানের উপর
যেভাবে বিকাশবাবু বললেন তার বলার সময় যে আর্টিকেল 164(1)(a) 2003 সালে 91তম সংবিধান সংশোধনী করবার সময় তার উদ্দেশ্যই ছিল হচ্ছে যে মন্ত্রিসভার আয়তনকে ছোট করো, জনগণের করের টাকাকে কমাও, করের টাকার নয় ছয় করো না, অপব্যয় করো না, কমাও। এটা সংবিধান সংশোধনী হলো। একটা সংবিধানে আর্টিকেল রইল 164(1)(a), সেটার বিরুদ্ধে গিয়ে করাটা তো যায় না। দু সালে 91তম সংবিধান সংশোধনী করবার সময় তার উদ্দেশ্যই ছিল হচ্ছে যে মন্ত্রিসভার আয়তনকে ছোট করো, জনগণের করের টাকাকে কমাও, করের টাকার নয় ছয় করো না, অপব্যয় করো না, কমাও। এটা সংবিধান সংশোধনী হলো। একটা সংবিধানে আর্টিকেল রইল 164(1)(a), সেটার বিরুদ্ধে গিয়ে করাটা তো যায় না। সেটা করবার জন্য, এবং এটা খুব পরিষ্কার উদ্দেশ্যটা কি, সংযোগের যে কথাটা বলা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের পশ্চিমবাংলার বিধানসভা সেটা হচ্ছে ইউনিক্যামারাল, সেখানে একটা হাউস আছে। ইংল্যান্ডে পার্লামেন্টারি সেক্রেটারির এই কনসেপ্টটা রয়েছে, সেখানে এই ধরনের পার্লামেন্টারি সেক্রেটারি তারা অ্যাপয়েন্টেড হন। কেন হন? কারণ সেখানে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সের যারা মেম্বার হন, হাউস অফ কমন্স থেকে গিয়ে হাউস অফ লর্ডসে যেতে পারেন না, একটা স্ট্রিক্ট এমবার্গো আছে সেখানে, সেই সমন্বয় সাধনের জন্য সেখানে দরকার লাগে। আমাদের এখানে কোথায় সমন্বয় সাধনের জায়গাটা আছে? সমন্বয় সাধনের তো প্রয়োজনীয়তা নেই। প্রতি দপ্তরের সচিব রয়েছেন, তারা অ্যাপয়েন্টেড। তাহলে এটা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করলেন? তাহলে লেজিসলেটিভ কম্পিটেন্স যদি আমরা দেখি, রাজ্য বিধানসভার লেজিসলেটিভ কম্পিটেন্স সংবিধানের 7 শিডিউলের লিস্ট 2 নম্বর লিস্ট, সেখানে রাজ্যের তালিকা রয়েছে। সেই রাজ্য তালিকায় ভুক্ত বিষয়গুলির মধ্যে খুব পরিষ্কার করে দেওয়া আছে রাজ্য বিধানসভা মন্ত্রীদের মাইনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে, অ্যাপয়েন্টমেন্টের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু কোথাও পার্লামেন্টারি সেক্রেটারি শব্দটা নেই। তাহলে হয় আপনাকে ওনাকে মন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট করতে হচ্ছে, যদি আপনি মন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট করেন তাহলে 164(1)(a) আপনি আটকে যাচ্ছেন, 44 হয়ে গেছে, একজনকে যদি বাড়ান তাহলেই সেটা সম্ভব হচ্ছে না। যদি আপনি তাদেরকে মন্ত্রী না বলেন তাহলে যেটা বলছেন পার্লামেন্টারি সেক্রেটারি, সংবিধান পারমিট করছে না। আমি জয়প্রকাশ দার কাছে যাব, তার আগে একবার দেখাবো, যদিও সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে, আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছেন যে এখন তো আদালতই সরকার চালাচ্ছেন। ঠিক কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখাবো আগে। ল্যান্ড প্রাইসগুলো এত হাই করে দেওয়া হয়েছে, আমাদের এন্টারপ্রেনার পক্ষে খুব মুশকিল হচ্ছে সেটাকে পেমেন্ট করা। যেমন একদম দুর্গাপুর দিয়ে বিঘা হচ্ছে 4 লাখ। এই দেখুন, এগুলো আমি ডিটেলস এখানে আলোচনা করবো না, ইট ডিপেন্ডস অন মার্কেট প্রাইস। আমি যখন মালদা একটা ফুড পার্ক করতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমরা যে দাম দিলাম সেই দামে লোকে এলো না, পরে আমরা 1 কোটি টাকা দাম কমিয়ে দিলাম। এটা কেস টু কেস হয়, এটা লার্জ স্কেলে হয় না। মার্কেট প্রাইস করতে হবে, তা না তো কোর্টে চলে গিয়ে আবার এটাকে ক্যান্সেল। এখন তো কোর্টের গভর্নমেন্ট চালায়, কোর্ট। শুনলেন, এখন তো গভর্নমেন্ট চালায়। একদম ঠিক বলেছেন। যা রাজ্যের অবস্থা, যা প্রশাসনের অবস্থা, মুখ্যমন্ত্রীর যা মানে যেভাবে রাজ্য চালাতে চেষ্টা করছেন, তো কোর্ট তো প্রত্যেকদিন কোর্টই তো চালাচ্ছে, কোর্টের নির্দেশেই চলছে। আসল কথাটা তুমি শুরু করেছিলে সুমন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে বলে, হ্যাঁ এটা বলা উচিত ছিল আমরা সবাই মন্ত্রী, সবাই শান্তি, আমাদের এই রানীর রাজত্বে। এই রানীর যে রাজত্ব চলছে, সেই তুগলকি রাজত্ব, সেই রাজত্বে এরা সবাই মন্ত্রী, সবাই শান্তি। প্রশ্নটা হচ্ছে কি জানেন, যেটা বলছিল সংবিধান ভাঙা হয়েছে, এটা পরিষ্কার আজকের রায়। কিন্তু সত্যি তো সংবিধানের শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পদে পদে সংবিধান ভেঙেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, পদে পদে সংবিধান ভেঙেছেন। এবং তিনি চলছেন আমাদের এই রাজত্বে। তোমার এখানে বারবার বলেছি যে আমাদের রাজত্বে চলছে মমতা বিধান, সংবিধান চলে না। মমতা দেবী মনে করেন আমি যা বলবো সেইভাবেই চলবে রাজত্ব। আমার প্রশ্ন এখানটা তো অন্য একটা, সময় কম, যারা এই সুযোগ সুবিধা পেয়েছে, মাইনে তুলেছে, এবং আমার খবর হচ্ছে, যদিও লেখা আছে 8 নম্বর, ওদের যে অ্যাক্ট হয়েছিল 8 নম্বরে লেখা ছিল যে যারা এই পরিষদীয় সচিব হবে তারা আর কোনো জায়গা থেকে টাকা নিতে পারবে না। অনেকে মানে কাউন্সিলর, তারা কাউন্সিলরের টাকাও নিয়েছে 5500, কিচ্ছু ছাড়ে না এরা। শশী পাঁজা কি হলো? তৃণমূলের এই যে সব নেতারা না, শশী পাঁজা মনে করুন না, তৃণমূলের নেতারা, মানে আগে আমরা বলতাম 2 টাকাও ছাড়িস না কনস্টেবলকে, সেই রকম তৃণমূলের নেতা কিচ্ছু ছাড়ে না। দেখবেন সব জায়গা থেকে টাকা পয়সা নিয়েছে, খোঁজ করে দেখুন।
আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এবার কি জনসাধারণের টাকা আপনারা ফেরত দেবেন? যত পরিষদীয় নেতা আপনারা এই সচিব যারা শুনছেন আমার কথা, দয়া করে এইটা করে একটা দেখান 26 জন এবং 2 বছর ধরে টাকা মানে কি সব টাকা যে টাকা ভাতা হিসেবে যে টাকা ভাতা হিসেবে, যে টাকা তেল হিসেবে, যে টাকা ফোনের হিসেবে, সমস্ত টাকা শুধু আমি বলবো কয়েকজন নিরীহ লোকের চাকরি যাবে, ওই আত্মসহায়ক আর এইসব বাঁচা হয়েছিল। দুঃখিত। আরো একটা বিষয়, যে এই পরিষদীয় সচিব আইনে একটা কথা বলা ছিল, যত অ্যাপয়েন্টমেন্ট হবে সেগুলো সবকিছু হবে মুখ্যমন্ত্রীর ডিসক্রিপশনের উপর। মুখ্যমন্ত্রী তো সব রানী আমাদের এখানকার। আমি দেবনারায়ণ বাবুর কাছে দেবনারায়ণ বাবু একটা শুধু ছোট্ট যোগ করে দিয়ে, আজকে বিধানসভাতেই তার সাংবাদিক সম্মেলনে মানস ভূঁইয়া বলেছেন যে সব থেকে বেশি হাঁপ ছেড়েছেন হচ্ছে রাজ্যের মন্ত্রীরা, কারণ তাদের ওপর নজরদারির জন্য এই পদগুলো তৈরি হয়েছিল এবং আজকে তারা হাঁপ ছেড়ে বেঁচেছেন। না 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 66টি দপ্তর, না 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 আমি অবস্থার মধ্যে চলা রাজ্যের না, আমার কথাটা বলতে দিন, অন্যরা তো বলেছে না নিয়ন্ত্রণের ক্ষমতা। তার মানেটা কি? উন্নয়নের 66টি দপ্তর, প্রত্যেকটা দপ্তরে, তার মানে সাংসদ থেকে পঞ্চায়েত পৌরসভার সদস্য প্রত্যেকটা গ্রাসরুটে আরো সূক্ষ্মভাবে কাজের জন্য, উন্নয়নের জন্য এগুলো দরকার। এই জন্য মুখ্যমন্ত্রী করেছেন। না না সংবিধানের আইনত কৈফিয়ত করা, প্রত্যেকটা দাবি করা, তার মানেটা কি? এই প্রত্যেকটা কাজের মূল্যায়নটা মমতা ব্যানার্জি একা গ্রাসরুটে এই জিনিসটা করার জন্য করেছে। নাম্বার আরেকটা, যে পাইয়ে দেওয়া রাজনীতি কারা করতো? সিপিএমরা স্বাধীনতা সংগ্রামের পেনশন থেকে খাদ্য আন্দোলন 100 কোটি টাকা সিপিএমের, সিপিএম কোটি টাকার 1 কোটির বেশি রেশন কার্ড কি লিখবে কারা করতো? কোটির বেশি রেশন কার্ড, এটা হচ্ছে উন্নয়নের জন্য আমি আমার বক্তব্য বলছি। অন্য রাজ্যে এই পরিষদীয় সচিব ইস্যুতে কিরাম ধাক্কা খেয়েছেন সেই সরকারগুলি, হিমাচল প্রদেশ কিংবা গোয়ায়। দেখুন, মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স, এই স্লোগান দিয়েই ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। সম্প্রসারণের পর বর্তমানে তার মন্ত্রিসভার বহর কত তা তো সবারই জানা। একই অবস্থা ঢাকা সফরকে কেন্দ্র করে সম্প্রতি মোদীর সঙ্গে যার শখের জল্পনায় তোলপাড় রাজনৈতিক মহল, তাঁরও, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারে আসার আগে তাঁর মুখেও শোনা যেত ছোট মন্ত্রিসভার কথা। মন্ত্রিসভা ছোট হবে, কনস্ট্রাকটিভ হবে, কিন্তু ছোট মন্ত্রিসভা তো দূর, এখন মমতার মন্ত্রীর সংখ্যায় 44। আইন অনুসারে এর বেশি সম্ভব নয়। তার উপর আবার 26 জন পরিষদীয় সচিব নিয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সোমবার পরিষদীয় সচিব আইনকেই অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করে দিয়েছে হাইকোর্ট, যার জেরে পদটাই বাতিল হয়ে গিয়েছে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আইনজীবীদের একাংশের মতে এর আগে পরিষদীয় সচিবের পদ তৈরি করে বিতর্কে জড়িয়েছে আরও বেশ কিছু রাজ্য। কোথাও নিম্ন আদালত, কোথাও আবার হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে গিয়েছে। যেমন 2005-এ সিটিজেন্স রাইটস প্রোটেকশন ফোরামের করা মামলার প্রেক্ষিতে হিমাচল প্রদেশে মুখ্য পরিষদীয় সচিব সহ অন্যান্য সচিবের নিয়োগ বাতিল করে সেখানকার হাইকোর্ট। 2009 সালে আইনজীবী এ রড্রিগেজের করা মামলার প্রেক্ষিতে গোয়ায় পরিষদীয় সচিব আইন বাতিল করে বোম্বে হাইকোর্ট। এবছর মে মাসে তেলেঙ্গানায় পরিষদীয় সচিব নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে হায়দ্রাবাদ হাইকোর্টের বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত ডিভিশন বেঞ্চ। অসমের বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বিভিন্ন রাজ্যে পরিষদীয় সচিব পদের এই হাল দেখেও কেন শিক্ষা নেয়নি রাজ্য সরকার? তাহলে অন্তত এভাবে হাইকোর্টে ধাক্কা তো খেতে হতো না। অবিলম্বে মুখ্য সচিবের উচিত এই সমস্ত যারা পরিষদীয় সচিব পদের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের নিয়োগটা বেআইনি হয়ে গেল, তারা যে পরিমাণ টাকা নিয়েছেন টাকাটা তাদের থেকে ফেরত নেওয়া উচিত, জনগণের টাকা। যদিও এ বিষয়ে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর দাবি, অন্যান্য রাজ্যে পরিষদীয় সচিব পদ থাকা সত্ত্বেও এই রাজ্যের আইন কেন বাতিল হয়ে গেল তা খতিয়ে দেখতে হবে। রায়ের কপি খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাজ্য সরকার সূত্রে খবর, রায়ের কপি খতিয়ে দেখার পর সুপ্রিম কোর্টে যেতে পারে সরকার। সুমন ঘরাই ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ অনেকেই বলছেন যে আবার তাহলে জনগণের টাকায় এই রায়, কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জড হবে। আবার আইনজীবীদের প্রচুর অর্থ দিয়ে সুপ্রিম কোর্টে একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া চালাবে রাজ্য। বিরোধীরা বিস্মিত, কিন্তু আমার সময় একেবারে শেষ। একটা ছোট্ট বিরতি, তারপর ফিরবো
গোপাল তিওয়ারির কথায়। রহস্যজনক সেই গল্প, তার গ্রেফতার, এবং যারা গোপাল তিওয়ারিকে গোপাল তিওয়ারি তৈরি করলো তারা কি আইনের আওতার বাইরেই থাকবে? ছোট্ট বিরতি। ভাবুন, একজন মোস্ট ওয়ান্টেড অভিযুক্ত পুলিশের হাত থেকে বাঁচতে কখনো জয়পুর, কখনো বৃন্দাবন, কখনো দিল্লি, গোটা ভারত ঘুরে বেড়ালেন। এমনকি ফোন ট্র্যাক করা হচ্ছে, পুলিশের তরফে ফোন ট্র্যাকিং চলছে বলে ইন্টারনেট কল ইউজ করলেন। কিন্তু তিনি কলকাতায় যে শহরের পুলিশ তাকে খুঁজছে, পশ্চিমবঙ্গে যে রাজ্যের পুলিশ তাকে খুঁজছে, সেখানে ফিরে এলেন। শুধু তাই নয়, নিজের ভোটার্স আইডি কার্ড দিয়ে হোটেলে চেক ইন করলেন। আর চেক ইন করার ঠিক 4 মিনিটের মাথায় পাকা ফলের মতো পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করলো। কোনো পাকা মাথার গোয়েন্দা গল্পের লেখক এই রকম প্লট ভাবতে পারবেন না, কিন্তু পুলিশ দাবি করছে গোপাল তিওয়ারিকে ধরার পেছনে গল্পটা নাকি এই রকমই। সেই নিয়েই আমাদের অনুষ্ঠান। পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠবে, যে প্রভাবশালীরা গোপাল তিওয়ারিকে এবং গোপাল তিওয়ারিদের ব্যবহার করেন তারা কি শেষ পর্যন্ত আইনের আওতার বাইরেই থেকে যাবেন? একজন গোপাল তিওয়ারির মদতদাতাকেও এখনো পর্যন্ত কিন্তু ডাকা হয়নি। আমাদের আজকের বিষয়। নামধাম ঘোষণা করে ঘরে ফেরেন গোপাল, ভাই জালে, দাদারা নিশ্চিন্তে বাইরে। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একদিকে রিতেশ তিওয়ারি, বিজেপি নেতা, সর্দার আমজাদ আলী, কংগ্রেস নেতা, অন্যদিকে পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক, এবং শিক্ষক। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যেখানে প্রশ্নটা যে শেষ পর্যন্ত যারা মদত দিলেন গোপাল তিওয়ারিকে এবং গোপাল তিওয়ারিদের গোপাল তিওয়ারি তৈরি করলেন, তারা আইনের আওতার বাইরে থেকে যাবে। জালে গোপাল তিওয়ারি, কিন্তু গোপালের দাদাদের কি হবে? কলকাতা পুরভোটের দিন কার বা কাদের নির্দেশে গোপালের দলবল যাবতীয় কর্মকাণ্ড চালিয়েছিল? কেউ কেউ কটাক্ষ সুরে বলছেন সেই নাটের গুরুদের এবার কি ডাক পড়বে? কান টানলে মাথা আসে, এই প্রবাদ তো দীর্ঘদিনের, কিন্তু গিরিশপার কাণ্ডে কি মাথায় হাত দেওয়ার সাহস দেখাতে পারবে পুলিশ? ইতিমধ্যেই শশী পাঁজা, সঞ্জয় বক্সির মতো তৃণমূলের নেতা মন্ত্রীদের সঙ্গে তার ছবি সামনে এসেছে, কখনো মঞ্চে, কখনো মিছিলে, কখনো আবার স্থানীয় নেতার সঙ্গে ফোনে কথোপকথনের প্রমাণ। খোদ গোপালের স্ত্রীর কথা থেকেও শাসক দলের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে এসেছিল। जी हाँ, हमारा हस्बैंड टीएमसी करता है। प्रचार में भी? जी हाँ, हर प्रचार में, हर मिचिल में, हर मीटिंग में उनके साथ था। वो 24 घंटा हर जिस दिन से मतलब ये नॉमिनेशन भरा गया उस दिन से आज तक वो तारा पुरोहित के संगे। কিন্তু এত কিছুর পরও শাসক দলের নেতা নেত্রীদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা দেখায়নি লালবাজার, কিংবা হয়তো সাহস পায়নি। নানা মহলে প্রশ্ন, এবার গোপাল ধরা পড়ার পরও কি তাদের ডাকবে না পুলিশ? কারণ কলেজ নির্বাচনকে ঘিরে দুষ্কৃতীদের গুলিতে সাব ইন্সপেক্টরের মৃত্যুর পর দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও এখনও সামনে আসেনি কোন নেতার অঙ্গুলি হেলনে সেই ঘটনা ঘটেছিল। এমনকি খুনে অভিযুক্ত তৃণমূল নেতা মোহাম্মদ ইকবাল জেল থেকে ছাড়া পেয়ে এখন দিব্য দলের হয়ে ভোট করাচ্ছেন। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে এ হলো দলের প্রতি আনুগত্যের পুরস্কার। বউবাজার বিস্ফোরণের নায়ক সাট্টা ডন রশিদ খানের রাজনৈতিক প্রভুরাও কি শাস্তি পেয়েছেন? কিন্তু তাই বলে তো আর রাজনীতিবিদ ও দুষ্কৃতীদের আঁতাত অস্বীকার করা যায় না। সামনে দুষ্কর্ম করে একজন, পেছনে থাকে অন্যজনের মাথা। রিল থেকে রিয়েল উদাহরণের ছড়াছড়ি। इस काम के लिए आपने रशीद और विश्राम भगत को इस्तेमाल किया। जिस आदमी की मदद से आप सरकार की सोच को मारना चाहते थे, उसी आदमी की मदद से मैंने आपकी सोच को मार दिया। অনেকে বলছেন পুলিশও ভালো করেই জানে গোপাল তিওয়ারির মতো দুষ্কৃতীদের হাত কতটা লম্বা, কারণ যুগে যুগে এরাই তো ভোট করায়। আর আজ যে অপরাধ জগতের বাদশা, কাল সে যে রাজনীতির রাজা হবে না, এমন সম্ভাবনাই বা উড়িয়ে দেওয়া যায় কি করে? ফুলন দেবী, শাহাবুদ্দিন, রঘুরাজ প্রতাপ সিংহ বা রাজা ভাইয়া থেকে শুরু করে অরুণ গাওলি, আফজল আনসারি, উদাহরণ তো ঝুড়ি ঝুড়ি। তাই গোপাল হোক কিংবা তাদের দাদা, পুলিশ সমঝেই চলে। এবিপি আনন্দ। রিতেশ, এখনো পর্যন্ত আমরা যা জানি গোপাল তিওয়ারি কোনোদিন ভোটে দাঁড়ায়নি, ভোটে দাঁড়ানোর পরিকল্পনা আছে বলেও জানা যায় না, কিন্তু দাদাদের নির্দেশে তারা কাজ করে, এবং যে দাদাদের নির্দেশে তারা কাজ করেছিল এই দিন, তাহলে স্কেপগোট বানানো হলো তাদেরই। এখনো পর্যন্ত কোনো স্তরের কোনো দাদাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি। না, আমি আপনার সাথে একমত নই, কারণ এবার 21 নম্বর ওয়ার্ডের
গোপাল তিওয়ারির স্ত্রী তৃণমূল কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করেছিলেন। আচ্ছা, আবেদন করেছিলেন, কিন্তু তাকে তৃণমূল কংগ্রেস তাকে দেয়নি। তাকে তার কারণ তারপরে যদি ঘটনা প্রবাহ আপনি দেখেন কেন টিকিটটা দেয়নি তার প্রমাণ মিলেছে। কারণ 21, 22, 23, 24, 25 এই সমস্ত ওয়ার্ড টিকিট দেয়নি, দেখুন তো নিজেই বলছেন, এই সমস্ত ওয়ার্ডগুলোতে তার প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল, তাই জন্য তাকে একটা ওয়ার্ডে রেখে দিলে তার পুরো কাজটা কমপ্লিট হতে পারতো না। আমরা দেখেছি গোটা ওয়ার্ডগুলোতে সঞ্জয় বক্সি মানে লোথার ম্যাথিউসের মতো মানে মাঠ জুড়ে খেলা, একদম পুরো একটা পজিশনে আটকে দিলে মুশকিল, পুরো একদম ঠিক মানে একদম জার্মান স্টাইলেই গোপাল তিওয়ারি খেলেন, কারণ তার সীমাবদ্ধ এলাকা শুধু একটা ওয়ার্ডের মধ্যে নয়। আমরা যদি ওই যে গ্রেটার বড় বাজারটা যেখানে উনি অপারেট করে থাকেন 21, 22, 23, 24 এই সমস্ত মানে জোড়াবাগান এবং বড় বাজারের দুটো পার্ট মিলিয়ে যেটা হয়, এই গোটা জায়গাটা তিনি অপারেট অত্যন্ত দক্ষতার সঙ্গে করবেন এটা জানা ছিল বলেই সঞ্জয় বক্সি তাকে ব্যবহার করেছে। 1985 সাল থেকে ওই ওয়ার্ডে 25 নম্বর ওয়ার্ডে সঞ্জয় বক্সি লাগাতার জিতে আসছেন। আগে তিনি নিজে জিততেন, পরবর্তীকালে 1995 থেকে তার স্ত্রী ওইখানকার কাউন্সিলর। এত কিছু করার পরেও তার জয়ের মার্জিন মাত্র 1000-এর সামান্য কিছু ভোট। তার কারণ তাদের মানুষের উপরে আস্থা নেই, ভরসা নেই, সেই কারণে এদেরকে ব্যবহার করতে হবে। আর যে আপনার যে প্যাকেজটা ছিল তাতেই দেখা গেল যে তাকে তার পেছনে কে আছে এখন তো জলের মতো স্পষ্ট, কোনো নতুন ঘটনা নেই। হয়তো আজকে গড়িয়াহাটে আপনার স্টুডিওতে আমরা আলোচনা করছি, এখানে হয়তো অনেকেই জানেন না যে গোপাল তিওয়ারির সঙ্গে কে আছেন বা কে নেই, কিন্তু আপনার প্রতিনিধি যারা এই গোটা ঘটনাটাকে কভার করেছেন, কারণ বড় বাজারে গেলেই আপনি জানতে পারবেন, এলাকার মানুষ জানে যে তাকে কারা অপারেট করেছেন। আর এক্ষেত্রে আমি আপনার সাথে পুরোপুরি একমত, কারণ ঘটনাটি ঘটার পর দিন থেকে আমরা দেখেছিলাম, আনন্দবাজারকেই আমি কোট করছি, বারবার তার নামের সাথে পুলিশের সূত্র হিসেবে তাকে বারবার বলা হচ্ছিল। সেই সূত্রকে আমি একদম কোট অ্যান্ড কোট বলছি, সেই সূত্রের কথাতেই তিনি আত্মসমর্পণ করেছেন। শুধুমাত্র কলকাতা পুলিশ এই ক্রেডিটটা নেওয়ার জন্যই তাকে অ্যারেস্ট করা হয়েছে বলে এটা দেখানো হচ্ছে। কারণ তাকে যদি অ্যারেস্ট করতে হবে, এবার অ্যারেস্ট করলে তখন তার স্টেটমেন্টের ভিত্তিতে ওই দাদা দিদিদের নাম সামনে আসবে, তাহলে তপনবাবুকে অ্যারেস্ট করতে হবে, সঞ্জয় বক্সির নাম চলে আসবে, শশী পাজার নাম উঠবে। আমরা এই একই অভিযোগ যখন রশিদ খানের বিরুদ্ধে করতাম যে কেন জ্যোতিবাবু রশিদ খানের পয়সা লন্ডন যাবেন, কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তখন যে বক্তব্য মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানির ছিল, আজকে কিন্তু গোপাল তিওয়ারি হোক, শম্ভুনাথ কাও হোক বা ইকবাল মুন্না হোক, এদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভিন্ন সুর। তারা এই গোটা অ্যাপ্রোচটাই সেই গতানুগতিকভাবে চলছে। একটা সময় ছিল নেতারা ব্যবহার করতো অপরাধীদের, আজ এই অপরাধীরা ব্যবহার করছে এই ধরনের নেতাদের। এটাই আগামী দিনে আমি একবার দেখব যে প্রশ্নগুলো দিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম, যে রাজ্যে যে শহরে তাকে খোঁজা হচ্ছে সেই শহরে বড় হোটেলে উঠছেন তিনি ভোটার আইডি কার্ড দিয়ে। সেই গোপাল তিওয়ারি নিজের ভোটার আইডি কার্ড দিয়ে হোটেলে উঠলেন এবং 10টা 11-এ তিনি ঢুকলেন সেই হোটেলে, চেক ইন করলেন, আর 10টা 16-এ তাকে গ্রেফতার করা হলো। গল্পটা কি আরেকটু ভালোভাবে সাজানো যেত না? অনেকে প্রশ্ন তুলছেন। এ যেন অনেকটা এমনই ঘটনা। পুলিশের নজর এড়াতে 1.5 মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ালেন যে ব্যক্তি, সেই তিনিই কিনা ঘরে ফিরলেন ঢাক ঢোল পিটিয়ে। ভাবটা এমন যেন আসুন আমাকে গ্রেফতার করুন। গিরিশ পার্কে সাব ইন্সপেক্টর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার নাম জড়ানোর পর থেকে রাজ্য ছাড়া গোপাল তিওয়ারি। বারবার তাঁর খোঁজে ভিন রাজ্যে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। বৃহস্পতিবার সেই গোপাল তিওয়ারি ফিরলেন কলকাতায়, উঠলেন বাগুইয়াটির একটি বিলাসবহুল হোটেলে। শুধু তাই নয়, পুলিশ সূত্রে খবর রাত 10টা নাগাদ হোটেলে চেক ইন করার সময় নিজের আসল পরিচয় দেন গোপাল। এমনকি পরিচয়পত্র হিসেবে দেন তার ভোটার আইডি। তারপর চাবি নিয়ে চলে যান রুম নম্বর 304-এ। ঘড়িতে তখন রাত 10:11। পুলিশ সূত্র খবর এরপর মিনিট 4 যেতে না যেতেই হোটেলে হাজির হন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসাররা। রিসেপশনে গিয়ে প্রশ্ন, গোপাল তিওয়ারি কোন ঘরে রয়েছেন? জবাব মেলার পর সোজা গোপালের ঘরে পুলিশ, তারপরই গ্রেফতার। কিন্তু পুলিশ তার খোঁজে হন্যে হয়ে ঘুরছে জেনেও গোপাল নিজের আসল পরিচয় দিয়ে হোটেলে উঠলেন। কেউ লুকিয়ে থাকতে চাইলে কখনো নিজের আসল পরিচয় দেয়? আর গোপাল যেই এলো পুলিশও তখনই পৌঁছে গেল? এও কি সম্ভব? লালবাজারের একটি সূত্রের দাবি গোটাটাই সেটিং। তাদের দাবি লালবাজারের এক শীর্ষকর্তাই যোগাযোগ করে গোপালকে আত্মসমর্পণের জন্য রাজি করিয়েছেন। গোপাল হোটেলে পৌঁছানোর আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে দাবি পলায়ন পর্বে বিভিন্ন ধর্মস্থানে আত্মগোপন করেছিলেন গোপাল। কলকাতা থেকে পালিয়ে প্রথমে যান তারাপীঠে, সেখান থেকে ব্যাঙ্গালোর, এরপর মুম্বাই, সেখান থেকে শিরডি,
সেখান থেকে রাজস্থানের দুর্গা মন্দির, তারপর জয়পুর, সেখান থেকে বিকানের, মথুরা, বৃন্দাবন, টুন্ডলা, সেখান থেকে অবশেষে কলকাতায়। গোপালের এই ধার্মিক ভাব অনেককে মাছলি বাবার কথা মনে করিয়ে দিয়েছে। মাছলি বাবার পর্দা ফাঁস করেছিলেন ফেলুদা, আর পুলিশের দাবি সত্যি হলে গোপাল নিজেই তার নিজের পর্দা ফাঁস করেছেন। কিন্তু অনেকেই বলছেন পর্দার আড়ালে অন্য গল্প আছে। দিলীপ সোনকারের জামিন, হাতকাটা দিলীপকে গিরিশ পাঠ মামলায় যুক্ত না করার পর এবার নাম পরিচয় জানিয়ে গোপালের হোটেলে ওঠা, সেই জল্পনাই আরও উস্কে দিল। যদিও গোটা ঘটনায় লালবাজার কিন্তু সরকারিভাবে কিছুই বলতে চাইছে না। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। পার্থবাবু, রাজস্থান, জয়পুর, শিরডি, বৃন্দাবন, শিরডিতে সাই বাবার আশ্রম, দিল্লির টুন্ডলা, সেখান হয়ে এখানে এসে এমনকি বাগুইহাটি, তারপর দমদম হনুমান মন্দির, এইসব করে নিজের ভোটার আইডি কার্ড দিয়ে তাকে হোটেলে উঠতে হবে? এই গল্প আদৌ, মানে আমি বলছি যে অত্যন্ত, মানে আমি প্রথম শ্রেণীর নয়, মানে একেবারে ট্রাশ উপন্যাসেও এর থেকে বেটার প্লট পাওয়া যায়। এক্স্যাক্টলি। সো এখন মুশকিলটা হচ্ছে যে আগে একটা সময় পর্যন্ত আমরা লাড্ডুর বিজ্ঞাপনে তিওয়ারির ব্যবহারটা দেখেছি, তিওয়ারির লাড্ডু আমরা বলতাম। কিন্তু আমি আস্তে আস্তে রাজ্য যেদিকে গেছে তাতে তিওয়ারির সুপারি, তিওয়ারির বোমা, তিওয়ারির গুলি, এগুলো হচ্ছে যে আমাদের রাজ্যে বিজ্ঞাপনের বিষয়বস্তু হয়ে উঠছে। এবং মুশকিল হচ্ছে এই তিওয়ারিরা, তাদের সাথে সখ্যতা আমাদের এই মন্ত্রী শান্ত্রীদের যে পরিমাণ বেড়েছে, এবং আমি দেখছি এর মধ্যে একটা রেসিপ্রোকাল রিলেশনশিপও তৈরি হয়েছে, এই বন্ধুত্বের সম্পর্কে, পারস্পরিক আস্থা, বিশ্বাস। অর্থাৎ যখন মনে করছেন শাসক দল বিপদে পড়েছেন, তার পক্ষে নেমে রাস্তায় লোক জড়ো করা, ভোট করানো। আবার ভোটের পর যখন তিওয়ারি যখন নিরাপদে নেই, আপদে আছেন, তখন তাকে রক্ষা করার জন্য হচ্ছে যে মন্ত্রী শান্ত্রীরা ঝাঁপাবেন, এটা স্বাভাবিক, এবং পুলিশও সেই কাজ করেছেন। ফলে এবার আপনার প্রশ্নের উত্তরে, আপনি তিওয়ারি বলতে নিঃসন্দেহে কোনো বিশেষ না আমি গোপাল বলছি না, আমার এই বন্ধু আছেন, হ্যাঁ, রিতেশ তিওয়ারি আছেন। তিওয়ারি সিম্বলিক অর্থেই যেভাবে আমাদের রাজ্য জুড়ে এই তিওয়ারির কথা গত মাস জুড়ে জেনেছেন। এখন মুশকিল হচ্ছে যে শুধু গোপাল তিওয়ারি নন, যে আমাদের এ রাজ্যে এখন শাসক দলের হয়ে যারা কাজ করেন এবং অপরাধে যুক্ত হন, পুলিশ যখন খোঁজে কখনো তারা গ্রেপ্তার হন না, তারা মাঝে মাঝে ধরা দেন, ধরা দিতে আসেন। ফলে এক্ষেত্রেও তাই হয়েছে যে ওনাকে মোটেই ধরা হয়নি, উনি ধরা দিতে এসেছেন এবং আপনারা কেন পুলিশের জালে বলছেন, আমি বলছি বরং পুলিশের নিরাপদ আশ্রয়ে উনি বেশ কিছুদিন থাকবেন। এবং আমার নিজের আশা এবং আশঙ্কা দুটোই, যে এই বর্ষা নামার আগে আপনি দেখবেন যে মানে এই ভরসাটা আছে যে ইনিও জামিন পাবেন। কারণ একইভাবে অনুব্রতর মতো মানুষকেও যদি সিট গঠন করে যদি বলা হয় যে উনি বেকসুর খালাস, চোখের সামনে সবাই সব দেখছেন, ফলে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ঘটনা 3.5 বছরে যদি দেখেন বেকসুর খালাসের লিস্ট, তাহলে এক্ষেত্রেও আমার ধারণা একটু অপেক্ষা করলে ঘোষ থেকে তিলক চৌধুরী সবাই তো এইভাবে আত্মসমর্পণই করে। এক্স্যাক্টলি, একজনকেও দেখাতে পারবে ঘোষ থানায় সবাই ধরা দেন গিয়ে অবতারের মতো, তাদেরকে কেউ কিন্তু ধরে আনতে পারেনি আজ পর্যন্ত। এবং মুশকিল হচ্ছে যে এই ধরনের মানুষ, এদের সাথে শাসক দলের সখ্যতা যত বাড়ছে, সাধারণ নাগরিক জীবনের বিপদটা আরো বাড়ছে। এরা শুধু ভোটের দিন নয়, এরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি থেকে শুরু করে শহর, নগর, গ্রাম, শহরতলি সর্বত্রই যেভাবে দাপিয়ে চলছে। বিপদ এটাই যে আমাদের রাজ্যের এই স্বাভাবিক পরিবেশ এইটাই মেইনস্ট্রিম হয়ে যাচ্ছে। আমি দ্রুত একবার দেখব গোপাল তিওয়ারি প্রাথমিক পর্বে তার জেরায় ঠিক কি বলেছেন, সূত্র মারফত কি খবর পাচ্ছি আমরা। আনন্দবাজার পত্রিকায় একাধিক দিন সেই জেরার যে সংবাদ প্রকাশিত হয়েছে তাও দেখাবো। বাবা পুরোহিত, দাদা জ্যোতিষী, কিন্তু ভাই গোপাল কখনোই সুবোধ বালক নয়। 8-এর দশক থেকে মধ্য কলকাতার ত্রাস, বারবার জেলে, কিন্তু তাতে কাজ পাল্টায়নি। সময় এগোনোর সঙ্গে সঙ্গে গোপালের কর্মপরিধি বেড়েছে, প্রমোটিং এর ব্যবসা থেকে সিনেমা পর্যন্ত। সূত্রের খবর, স্ত্রীর প্রযোজনায় প্রায় 1 কোটি টাকা খরচ করে টার্গেট নামে একটি ছবিও বানিয়েছিল গোপাল, তাতে অভিনয় করেছিল তার ছেলে। অভিযোগ, এহেন গোপাল তিওয়ারির সাগরেদদেরই টার্গেট হন সাব ইন্সপেক্টর জগন্নাথ মণ্ডল। সূত্রের খবর, তাকে জেরা করে জানা গিয়েছে পুরো ভোটের আগের দিন পাথরিয়াঘাটা স্ট্রিটের বাড়িতে বৈঠক করেছিল গোপাল তিওয়ারি। সেই বৈঠকে সে তার সঙ্গীদের নির্দেশ দিয়েছিল তৃণমূলের হয়ে মধ্য কলকাতায় ভোট করাতে হবে। সেই বৈঠকে এক তৃণমূল নেতাও হাজির ছিলেন। পুলিশ সূত্রে এও খবর, গোপালকে জেরা করে জানা গিয়েছে গিরিশ পার্কে এসআই গুলিবিদ্ধ হওয়ার পরই গোপাল তিওয়ারিকে ধরতে পুলিশ অভিযান চালায়, একজনকে গ্রেফতারও করে। সেই সময় গোপাল তিওয়ারি দলবল নিয়ে ওই এলাকাতেই ছিল, কিন্তু সে আশ্রয় নিয়েছিল মধ্য কলকাতার এক তৃণমূল নেতার বাড়িতে। সেখানে তল্লাশি বা গ্রেফতারির অনুমতি মেলেনি। এরপরই গোপাল শহর ছেড়ে চম্পট দেয়। গোয়েন্দাদের একাংশের আফসোস, গোপালের মাথার ওপর শাসক দলের ছাতা না থাকলে ঘটনার দিনই ধরা যেত তাকে। পুলিশ সূত্রে খবর, জেরায় গোপাল দাবি করেছে তার প্রমোটিং ব্যবসা মার খাচ্ছিল, তাই তৃণমূলের সঙ্গে হাত মেলায়। সূত্রের খবর, পুলিশ এও জানতে পেরেছে ওই তৃণমূল নেতাকে ধরে পুরভোটে স্ত্রীকে প্রার্থী করার চেষ্টাও করেছিল গোপাল।
এসব বিষয়ে লালবাজার সরকারিভাবে কিছু বলতে না চাইলেও আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী তদন্তকারীদের দাবি শাসক দলের কিছু নেতার মদত নিয়েই যে ভোটের দিন গোপাল বাহিনী হাঙ্গামা বাঁধাতে রাস্তায় নেমেছিল তা নানাভাবে স্পষ্ট হয়ে গিয়েছে। এমনকি ধরা পড়ার পর আক্ষেপের সুরে গোপাল বলেছিল, যাদের জন্য খাটলাম তারাই বলির পাঠা করলো, এখন কেউ নাকি আমাকে চিনতেই পারছে না। গোপালের স্ত্রী কামিনীও দাবি করেছেন শাসক দলের কিছু নেতার সঙ্গে তার স্বামীর ঘনিষ্ঠতা ছিল, যারা এখন বেগতিক বুঝে ওকে ঝেড়ে ফেলতে চাইছেন। কিন্তু এত কিছুর পরেও গোপালের আশ্রয়দাতারা বহাল তবিয়তেই ঘুরে বেড়াচ্ছেন। এবিপি আনন্দ। আমজাদা, আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে যে দুদিন কলকাতায় ছিল গোপাল তিওয়ারি পালানোর আগে এবং শাসক দলের এক নেতার আশ্রয়, এমনকি রেড তো দূরের কথা, নজরদারি করার অনুমতি পাওয়া যায়নি উপরতলা থেকে পুলিশের। ঠিক, গোপাল তিওয়ারি নিজেই বলছেন না, তার নিজস্ব স্বীকারোক্তি, যাদের জন্য করলাম তারাই আজই চিনতে পারছে না। তাহলে যাদের জন্য করলো তারাই তো তাকে পালানোর সাহায্য করেছিল, এবং পালানো সাহায্য করেছিল এই জন্যে যে আপাতত যখন আনন্দবাজার কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই গোপাল তিওয়ারির সম্পর্কে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে নির্বাচন সংক্রান্ত তার যে যোগসাজশ, সেটা যথেষ্ট প্রচারের ফলে তাকে সরিয়ে দেওয়ার একটা সময় দরকার ছিল, অর্থাৎ দি সেকেন্ড স্কিম, যাতে তাকে আবার স্বচ্ছন্দে ফেরত নিয়ে আসা যায়, যেমন করে স্বচ্ছন্দে ফেরত নিয়ে এসেছিল অন্যান্য মুন্নাকে, ইকবালকেও ফেরত নিয়ে এসেছিল। কিন্তু সুমন, প্রশ্নটা হচ্ছে এই, রাজনীতিতে এই যে দুর্বৃত্তায়ন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন ভারতবর্ষের সব রাজ্যেই হয়, আমাদের রাজ্যেও হয়েছে। সংকটটা এইখানে যে দুর্বৃত্তরা যখন রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে, আজকে তৃণমূলের আমলে দুর্বৃত্তরা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। তুমি দেখো অনুব্রত থেকে শুরু করে, অনুব্রত, আরাবুল, তারপর ওর নাম কি, ইকবাল, মনিরুল, এই যে সমস্ত মানুষগুলো, এরা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। এদের তকমা একটা থাকতে পারে যে কেউ সভাপতি, কেউ বিধায়ক, কেউ ইত্যাদি। যে কথাটা পার্থদা বললেন, খুব একটা অত্যন্ত সংকটের সামনে সমস্ত পশ্চিমবাংলার আর্থ, সামাজিক এবং শিক্ষা, সংস্কৃতি সবটাই কি এদের উপর নির্ভর করবে? এই সবটাই নির্ভর করার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করে দিচ্ছে একটা সরকার, একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল নিজস্ব সংকট থেকে মুক্তি পাওয়ার জন্যে এই ধরনের মুসলমান, এই দুর্বৃত্তদের উপর নির্ভর করে সমস্ত রাজনীতি এবং মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে চাইছে। এইটি হচ্ছে সব থেকে বড় সংকট। আমি বিজনের কাছে যাবো। বিজন, একটা এখন তো সরকারটা তৃণমূল কংগ্রেসের এবং এই গোপাল তিওয়ারির মামলা হচ্ছে পুলিশ কর্মীর গুলিবিদ্ধ হওয়ার মামলা। মানে আমি বলছি যে সরকার একজন এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী, তো এই ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক বিষয় নেওয়া যেত না যে এই এতক্ষণ ধরে বিরোধীরা যা বললেন সবটা মিথ্যে, রাজধর্ম তৃণমূল সরকারই পালন করতে পারে, গোপাল তিওয়ারির ক্ষেত্রে দেখানো যেত না? গোপাল তিওয়ারির কথা যখন উঠল, গোপাল তিওয়ারি বলছেন যে তার স্ত্রী দাবি করছেন তৃণমূল করতেন, কেউ তৃণমূল করেন, কেউ তৃণমূলের সমর্থক হন। আপনি ছবিগুলো দেখেননি, স্টিল ছবিগুলো প্রায় গত 2 মাস ধরে সমস্ত সংবাদ মাধ্যমে, কেউ মঞ্চে থাকলেন সমর্থক হয়ে থাকেন, কেউ কর্মী হয়েও মঞ্চে ওঠেন। এবার তার দোষ, কেউ যদি দোষ করেন, করতেই পারেন, দোষ তো কাউকে বলা যায় না যে কে করেছে কে না করেছে যতক্ষণ না বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে। মদন মিত্রের সম্পর্কেও আপনি যেটা বলেন সেটা গোপাল তিওয়ারি সম্পর্কেও বলেন, আর সবার সম্পর্কে না। আমি সবসময় বিচার শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলতে রাজি নই। আমি বলছি গোপাল তিওয়ারি যা করলেন, যদি দোষী সাব্যস্ত হন তার বিচার হবে, তার শাস্তি। এই প্রক্রিয়াটা এবার প্রক্রিয়ায় আসছি, আশ্রয় দিয়েছে কি দেয়নি, আশ্রয় দিয়েছে কি দেয়নি কোনো নেতা বা নেত্রী যেই হোক না কেন, কেউ আঙুল তুলতে পারেন, তার মানে সেটাও তো প্রমাণ করতে হবে যে তিনি আদৌ আশ্রয় দিয়েছে কিনা। আমি যখন বিপদে পড়বো আমি তো কারণ নাম নিতেই পারি, কোন নেতার নাম নিতে পারি, কাউকে আশ্রয় করে বেঁচে থাকার আইনগত সুযোগ সুবিধা অনেক কিছু নেওয়ার চেষ্টা করতে পারি। ভোটার আইডি কার্ড দিয়ে হোটেলে চেক ইন করছেন, মানে আমি বলছি যে আচ্ছা এখন তো নিয়ম, যদি কোনো হোটেলে কেউ যায়, ওই জন্য যদি কোনো হোটেলে যায় তার ভোটার আইডি কার্ড লাগে। ওই জন্য রাজস্থান, দিল্লি থেকে কলকাতায় ফিরে যেখানকার পুলিশ খুঁজছে, যেখানকার পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়েছেন, সেইখানে ভোটার আইডি কার্ড দিয়ে চেক ইন করলেন। এবং ওইখানকার হোটেলে যখন ছিল তখন কি ভোটার আইডি কার্ড দিয়েছিল না? একেবারে না, কোনো হোটেলে না। তাহলে সেই ভোটার আইডি কার্ড, তাহলে সেই হোটেল কি করে তাকে রাখলো, কি দেখে রাখলো?
ভোটার আইডি কার্ড ছাড়া তো এখন রাখার কথা নয়। বেশিরভাগ ধর্মীয় আশ্রমে এতক্ষণ অনেকগুলো হোটেলে ছিল, সেই হোটেলগুলো তো থাকে কি করে? ফোনটাও ব্যবহার করেননি, মোবাইল ক্যাফেতে গিয়ে হোয়াটসঅ্যাপ ফোন ইউজ করে। একদম আপনার কথা আমি একমত, নিজের নামে চেক ইন করছেন, আপনার কথা আমি একমত। এটা যখন ফোন থেকে ফোন করবে তখন তো ধরা পড়ার সুযোগ থাকে। তৃতীয় শ্রেণীর গল্প তো স্বপন কুমারের আমি একটা প্রশ্ন করি, দাদা তুমি বলো। তুমি বলছো যে মঞ্চে কর্মী হিসাবে উঠতে পারে, সমর্থক হিসাবে উঠতে পারে। তৃণমূল কংগ্রেসের মঞ্চে নিশ্চিতভাবে কংগ্রেস, সিপিএম, বিজেপির লোক তো উঠবে না। এক, তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়াও, এটা এক নম্বর। দ্বিতীয় প্রশ্নটা, এই মামলাটা অন্য কোনো পার্টির কমপ্লেনের ভিত্তিতে মামলাটা হচ্ছে না, মামলাটা হচ্ছে পুলিশ খুনের মামলা। মানে পুলিশের সরকার এফআইআরটা করেছে, মানে পুলিশ খুনের জন্য এফআইআরটা হয়েছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোন নেতার নাম, এটাও বিরোধীদের ষড়যন্ত্র। তৃণমূল কংগ্রেসের কোন নেতা? যার সঙ্গে মঞ্চে দেখা যাচ্ছে, যার সবাই মঞ্চে উঠছে। না না, এটা তুমি কাকে ইঙ্গিত করছো? তুমি কার নাম বলছেন? আমি বলছি তো, আমি সঞ্জয় বক্সির নাম বলছি, আমি শশী পাজার নাম বলছি। মঞ্চে থাকার সঙ্গে তুমি পরিষ্কার করে দিলে যে তারা দোষী। আমি তো বিজন সরকারের নাম বলছি না। আরে আমি বলছি এক মঞ্চে থাকার জন্য কনফার্ম হচ্ছে কি করে? তদন্ত করার আগে তুমি নির্দিষ্ট করে বলে দিলে যে আমি রাজনীতির তরজা চলতে থাকবে, কিন্তু একটা কথা বলতে পারি যে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন রোজকার অভিজ্ঞতা থেকে তারা জানেন যে ভোটের সময় কারা ভোট করান, কারা রাস্তায় নামেন এবং কারা পেশি প্রদর্শন করেন, সেটা মানুষ অভিজ্ঞতার সঙ্গে নিঃসন্দেহে মিলিয়ে দেখে নেবেন। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন আপাতত এক নজরে দেখব। আমার ঘণ্টাখানেকের সফর এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। সবাই নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, सुपर सेवर। लॉयड एयर कंडीशनर्स, जो दे खुशियों की गारंटी। सिक्किम मणिपाल इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी, बीटेक एडमिशन ओपन फॉर द सीजन 2015 and 16। एवं ग्लैमर वर्ल्ड आयुर्वेदिक ग्लो फेयर मॉइस्चराइजर नील बाय उज्जवल मुस्लिम टॉप।